আপনার কাছে হ্যান্ডসাম লিপস্টিক হবে, ঠোঁটে লাগাবো, এটা না শুধু ছড়িয়ে যায়। তুমি যদি আমাকে না বলো তোমার বাবা কোথায় থাকে, তাহলে আমি কিভাবে নিয়ে যাবো তোমাকে বাবার কাছে? এক কাজ করি, ওর ভালো মতো চিকিৎসা করি। ওই সিনেমায় দেখেন না, কিছু হলে মাথায় বাড়ি মারলে জ্ঞান ফিরে আসে, ওর বারোয় মাথা ফাটাই দিই। ওরা তাহলে ফিরে এসেছে? জি। উচিত হয়নি। আশ্রমের জমিটা কি দিদার কারো কাছ থেকে জবরদখল করেছিল? তাহলে নিশ্চয়ই দিদারের নামে দলিল থাকতো না। আরে ওই পাগলি পাগলি ঘরে দরজা বন্ধ করে বসে আছে, না দরজা খুলতেছে না বাইরে যেতেছে। আচ্ছা তোমার কাছে কি লিপস্টিক আছে? একটু ঠোঁটে লাগাতাম। কেন বাবার কাছে যাবেন? আমি মনে হয় আর মাপতে পারলাম না, আমার সমস্ত কষ্ট বৃথা গেল। বড়মা, আপনি মনে কোনো কষ্ট নিয়েন না, ও তো পাগলি, ওর কথা ধরলি হয় কোনদিন? আচ্ছা তুমি তো সব সময় শুধু তোমার বাবার কাছে যেতে চাও, কখনো কই তোমার মায়ের কাছে ভাইয়ের কাছে তো তুমি যেতে চাও না। কি করে যাব? ওরা যে সব জ্বালিয়ে দিল, ওরা সব জ্বালিয়ে দিল, ওরা জ্বালিয়ে দিল। আমি কি করে যাব? আমি কি করে যাব? এই মেয়ে চুপ করো, তোমার ঘটনাটা খুলে বলো। আমি কি জানতাম ওই বুইরাই বোঝাতে লোক পাঠাবে? আমি করেছিলাম তখন? তুমি তো বাজারে ছিলা। এত বড় একটা সুযোগ হাত ছাড়া করে ফেললাম, মাথাটা ফাটাতে পারলাম না। যেখানে যাই ওই বুইরা আমার পিছ ছাড়ে না। আচ্ছা, ওই বুড়োর সাথে বিয়ে হওয়ার আগে তোমার কি আরেকটা বিয়ে হইলো? ওই বিয়াই তো আমার জীবনের কাল। একটা নেশাখোরের লগে আমার বাপ মা আমারে বিয়া দিছিল, আর ওই বুইরা হইল ওই নেশাখোরের চাচা, দুঃসম্পর্কের চাচা। কি বলে? যদি দুঃসম্পর্কের চাচা হয় তাহলে বিয়ে হয় কি করে? কেমনে আবার? জোর জবরদস্তি তালাক দেওয়া হইলো, তারপরে নিকাহ করলো। ধর্মে তো আর নিষেধ নাই। আচ্ছা, ওই বুড়ো তোমারে তালাক দিল কেন? তার দরকার আছিল একটা পোলার, হইলো, তারপরে তালাক দিয়ে দিল। তাহলে আবার পিছনে পিছনে ঘুরতেছ কেন? ওই যে পোলা নিয়ে পালায় পালায় থানায় গেলাম, তারপরে ওই বুইরা কেমনে জানি খবর পেয়ে গেল। আচ্ছা কত দেখি, আমি যেইখানে যাই সেইখানেই বুইরা খবর পেয়ে যায়। কেমনে? তা আমি কি করে কব? সেইখানে বাঘের ভয়, ওইখানেই রাইত পোহায়। থানায় গেলাম, এক পুলিশে সব ঘটনা খুইলা কইলাম। সে আমারে নিকার প্রস্তাব দিল। মনে মনে জেদ ধরলাম, পুলিশ তো অনেক ক্ষমতা, ওই বুইড়ারে একটা শায়েস্তা করা যাবে। তারপর আর কি, ওই পুলিশে নিকা করলাম। তুমি আবার নিকে বসলে? আচ্ছা, তোমার তো নিকে বসার শখ কেন কও তো? এই তুই চুপ কর। কেন চুপ করবো? কেন চুপ করবো বর্মা? এই বয়সে তিনটে বিয়ে করেছে, আর বাকি জীবন তো এখনো পড়ে রয়েছে। বর্মা, আপনি ওটা খেদাই দেন তো, খেদাই দেন। বাচ্চাটা কোথায়? করে আবার ফেলাই দিয়েছে আর এটা নিকে বসার জন্য? না, পৃথিবীর কোনো মা তার সন্তানের ফালাই দিতে পারে না। এই, আর কখনো হিস্ট্রি লেখার সময় তুই থাকবি না। এত ফুটন কাটাস কেন? হ্যাঁ, তোর পাহারা দেওয়ার দরকার, তুই পাহারা দিবি। আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর নেই। আপনি যদি বর্মা না হইতেন তো এখন আমি মাথা ফাটাই ফেলতাম। ও যা, তোদের ম্যাডাম আসছে মনে হয়, যা গেট খুল, যা। তারপর খুব ছোটবেলায় আমার মা মারা যায়। আমার কথা ভেবেই আমার বাবা আবার বিয়ে করেন। সেখানে আমার একটা বোন হয়, আমরা দুজন বড় হতে থাকি। কিন্তু আমার সৎ মা আমাকে ছোটবেলা থেকে ঘুমের ওষুধ খাওয়াতো। সারাদিন আমার চোখে ঘুম লেগে থাকতো, কিন্তু আবার কাজ না করতে পারলে আমার পেটে লাথি মারতো। তোমার বাবা কিছু বলতো না? বাবা তো কিছু জানতোই না, বাবার সামনে অনেক আদর করতো। তুমি তোমার বাবাকে বলতে পারিনি, ভয়ে বলতে পারিনি, যদি আবার মারে।
এভাবে বড় হতে থাকলাম। বাসায় কাজ টাজ করি, কাজ করতে পারলে মা কিছুই বলে না, কিন্তু কাজ না করতে পারলে প্রচন্ড মার খেতে হয়। আবার বাবার সামনে বাবাকে দেখানোর জন্য আমাকে স্কুলে পাঠায়, অনেক যত্নাত্তি করে। একদিন মার একটা শাড়ি আয়রন করতে গিয়ে শাড়িটা পুড়িয়ে ফেললাম। নাইলনের একটা শাড়ি ছিল। আমি তো ভয়ে অস্থির, নিশ্চয়ই এখন তো অনেক মার খেতে হবে। ভয় পেলে আবার আমার অনেক ঘুম চলে আসে। আমি একসময় ঘুমিয়েও পড়লাম। হঠাৎ ঘুমের মধ্যে মা আমার চুল ধরে বিছানা উঠে বসায়। আমি ঘরের ভিতরে চারিদিকে তাকিয়ে দেখি ঘরের দরজা জানালা সব বন্ধ। আমি তো তখন বুঝে গেছি নিশ্চয়ই আজকে আমার কপালে অনেক দুঃখ আছে। তারপর মা আমার সমস্ত কাপড় চোপড় খুলে ফেলে। একটা ব্লেড দিয়ে আমার এই জায়গাটা চিরে চিরে ফেলে। আমি যন্ত্রণায় চিৎকার করে উঠি। রাতে প্রচন্ড জ্বর আসে আমার, কিন্তু মা বাবাকে এটা জানতে দেয় না, সাধারণ জ্বর বলে চালিয়ে দেয়। আমি কি করে বাবাকে দেখাই, বাবা দেখো আমার বুকটা দেখো। আমি বলতে পারিনি, আমি কিছুই বলতে পারিনি। সুস্থ হওয়ার পর আমি রাগ করে বাসা থেকে বের হয়ে যাই। আর কতদিন অত্যাচার সহ্য করা যায়? কিন্তু ওই মহিলা তখন আমার পেছন ছাড়েনি। বাবার সম্পত্তি পাওয়ার আশায় আবারও আমাকে ভুলিয়ে ভালিয়ে বাসায় নিয়ে যায়। তারপর একদিন তার বোনের ছেলেকে দিয়ে আমাকে বেড়াতে পাঠায়। আমি সহজ সরল মনে তার সাথে বেড়াতে যাই। তারপর আমার সব শেষ। রক্তাক্ত অবস্থায় শুধুমাত্র বাবার মান সম্মানের কথা চিন্তা করে বাসায় ফিরে আসি। কাউকে কিছু বলি না, চুপচাপ থাকি। তারপর
তারপর এক সময় ঢাকায় আমার চাচার বাসায় চলে আসলাম, কিন্তু সেখানেও বেশি দিন থাকতে পারলাম না। এক সময় ওখান থেকে বের হয়ে একটা মেসে গিয়ে উঠলাম, কিন্তু সেখানেও টাকা দিতে না পারায় সেখান থেকেও তাড়িয়ে দিল। তখন কিছুতেই বুঝতে পারছিলাম না কোথায় যাব, কি করব। তোমার বাবাকে সবকিছু খুলে বলা উচিত ছিল। বিশ্বাস করবে না, কোনো দিন বিশ্বাস করবে না। দিন দিন আমার প্রতি তার ঘৃণাই জন্মেছে। জানেন, আমি যখন ঢাকার মেসে থাকি আমার ব্রেস্ট ক্যান্সার অপারেশন হয়। আমি ঘরে একা, একদম একা বিছানায় পড়ে থাকতাম। খাবারটা দেওয়ার মতো কেউ ছিল না। অসহায় ভাবে নির্বাক তাকিয়ে থাকা ছাড়া আমার আর কি বা করার ছিল। তোমার হিস্ট্রি শুনে যেটা বুঝলাম, তোমার কনফিডেন্স অনেক বেশি। যারা ঘুমের ওষুধ খায় তাদের কনফিডেন্স লেভেল কিন্তু এত হাই হয় না। এভাবেই অনেক সম্ভাবনাময় সুপার পাওয়ার পৃথিবীতে অনাহরে অনাদরে হারিয়ে যায়। আমি সত্যি অনেক অবাক হলাম। আচ্ছা, তুমি কি ওদের বিরুদ্ধে কোনো কিছু করতে চাও? না, আমি আমার নিজের যোগ্যতা দিয়ে সমাজে কিছু করতে চাই, সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে চাই। আমার আর কিছু চাওয়ার নাই। গুড, ভেরি গুড। খাবার সামনে এনে বসে থাকতে হয় না, প্লিজ। জি, কেমন আছেন ভাবি? জি আছি ভালো। আমরা বেশ ভালো আছি। আরিয়ানকে দেখতে এলাম। ও কোথায়? ও তো স্কুলে। এবার নিশ্চয়ই না করবেন না? ওসব আপনারাই করেন না। আমি আশ্রম আর আরিয়ানকে নিয়ে থাকতে চাই। আপনাদের শুধু সহযোগিতাটা থাকলেই চলবে। সে তো আমরা করেই যাচ্ছি, কিন্তু ভাবি এবার আমাদের সঙ্গবদ্ধ হতে হবে। আমাদের টোটাল ব্যবসার 40% শেয়ার আপনার আর 20% আমার। আপনাকে কিছুই করতে হবে না, সব কাজ আমি করব। ওই চেয়ারটা অনেকদিন খালি পড়ে আছে, ওখানে একজন বসা দরকার। আপনি সিন্ডিকেটের প্রধান হয়ে ওই চেয়ারটায় বসুন। আপনি না করবেন না? আমি আরেকটু ভেবে দেখি। আর ভাবাভাবির দরকার নেই। বর্দা অনেক শক্তিশালী, যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে। আপনারও তো সেরকম পাওয়ার দরকার। তা না হলে আমার বন্ধুর হত্যার প্রতিশোধ নেব কি করে? ওটা একটা মার্ডার ছিল। মহিউদ্দিন চৌধুরী আর বর্দা মিলে এই কাজটা করিয়েছে আমার মনে হয়। কাকের মাংস কাক খায় না বলেই জানতাম, কিন্তু এখন আমাকে আর একটু ভাবার সময় দিন। আমি মাত্র তো আসলাম, আর একটু গুছিয়ে নি। জি ভাবি। কিছুই তো খেলেন না। আরিয়ান আসবে কখন? ও আসবে 5টা বেজে যাবে আসতে আসতে। ও তো অনেক সময়। হ্যাঁ, আমি তাহলে সন্ধ্যা এসে দেখে যাব। সন্ধ্যায় একটু আশ্রমে যাব। কখন ফিরবেন? আরিয়ানের তো কাল পরশু স্কুল বন্ধ, ভাবছি 2টা দিন ওখানে একটু কাটাবো। বেশ তো, তাহলে সেখানে গিয়ে দেখে আসবো। চলে আসুন না, খুব ভালো লাগবে। ভাবি, আমি সময় পেলেই মাঝে মধ্যে ওখানে যাই, ঘাটলায় বসে থাকি। আমার বন্ধু যখন ঘাটলাটি বানায় তখন বলেছিল সারা জীবন ঘাটলায় বসে কাটিয়ে দেবে। ভাবি, আজকে তাহলে উঠি। জি। সালাম।
তুমি কি করলে আজকে সারাদিন? নাচ করেছি, গান করেছি, আচ্ছা আর্ট করেছি। আচ্ছা, তুমি নাচ গান আর্ট সব পারো? তাই? ভাত খাওনি? শুধু এগুলো করলে হবে? ভাত খেতে হবে না? ভাত খেয়েছি। ভাত খেয়েছো? আচ্ছা, তাহলে গান করেছো না? আমাকে একটা গান শোনাও তো। হ্যাঁ। আয় 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 কে যাবি, আয় কে মন হারাবি, এক মধু। জোরে বলো। আয় কে যাবি, আয় কে মন হারাবি, এক মধুতে। খুব সুন্দর। আচ্ছা, ওর নাম কি? আমরা সবাই মিলে ওর নাম রাখছি ললিতা। কাজটা তোমরা ঠিক করোনি। আপনি চলে যাওয়ার পর আমরা মানসিকভাবে অনেক ভেঙে পড়ি। তারপরে তোরা ভাই এই বাচ্চাটারে নিয়ে এলো। ও তোরা ভাই, তুমি কও না। আপা আমি আর কি কব, সকালবেলায় ঘুমতে উঠে জালটা কান্দে নিয়ে ব্যাস গান গাতে গাতে আমি বিলি যাচ্ছি মাছ ধরতে। নিশি ভোর হইলো, বিছান খেতা তোলো, গটি বদনা কিডা কনে থুইলো, ব্যাস জালটা মারিছি। ওমা অমনি দেখে কনতে যেন কোন কোন করে কান্নার আওয়াজ আসতেছে। আমি মনে করলাম এত সকালে কান্নার আওয়াজ কমতে আসলো। হ্যাঁ, কচুরি বোনার দিক তাকাই দেখি ওই জায়গাতে আসতেছে। জালটা আস্তে আস্তে থুলাম, থুয়ে মনে করলাম যেই হও তুমি, জিন হওয়ার পরই হও, আজকে তোমার আমি ফাটাইছি। ওমা আস্তে আস্তে আমি কচুরি বোনার কাছে গেলাম। ও আল্লাহ, যাই দেখি কি এই সাউ খান 4-5 ছড়াই দিয়ে পড়ে রয়েছে। আমি তাড়াতাড়ি তারা জাপটাই ধরে বাড়ি নিয়ে চলে আসলাম। আইসে বড়মারে কলাম, এই নাও এবার নাম দাও। বড়মার নাম দিল ললিতা।